আজকে আমরা ক্লাস 11 এর জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটার বিষয়ে পড়ব। চ্যাপ্টারটা শুরু করার আগে বলি যে এটা একদমই নতুন জিনিস। আমরা ক্লাস 10 এ কিছুটা শুনে এসেছিলাম। আমাদের যেটা ফার্স্ট অধ্যায় ছিল, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি বিচার করার সময় ওখানে কিছুটা পড়ে এসেছিলাম, ওই অবাস্তব বা কাল্পনিকের ব্যাপারটা ওখানে। আমরা এখানে সেটা বিস্তারিতভাবেই পড়ব। এখন জটিল রাশি বা কাল্পনিক রাশি বা কমপ্লেক্স নাম্বার পড়তে গেলে শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জটিল রাশির ইতিহাসটা একটু জানতে হবে, হিস্ট্রিটা জানতে হবে, যে কি করে এলো জটিল রাশি, এলো কোথা থেকে, বা জটিল রাশির প্রয়োজনটা কেন হলো সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে আগে। এখন দেখো, একদম শুরুতে মানে যে ক্লাস 6, 7 বা 8 এই সময়ে আমরা যখন একচল বিশিষ্ট বিভিন্ন সমীকরণের সমাধান করতাম, ধরো সেটা যদি আমি এটা বলি যে x-1 সমান 0 বা x-2 সমান 0, এই ধরনের সমীকরণগুলোর সমাধান যেগুলো বেরোতো তাদেরকে জায়গা দেওয়ার জন্য, মানে এই 1, 2, 3 এই ধরনের পজিটিভ নাম্বারগুলোকে জায়গা দেওয়ার জন্য আমাদের হাতে একটা সংখ্যা সমূহের সেট ছিল, যেটাকে আমরা বলতাম অখণ্ড সংখ্যার সেট। সেটা হতে পারে কোনো সিম্পল x সমান 0, এই সমীকরণটার একটা সমাধান যেটা হয়তো সেটা 0, 0, 1, 2, 3 এদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের একটা সংখ্যা সমূহের সেট ছিল, যেটাকে আমরা বলতাম অখণ্ড সংখ্যার সেট। সেটাকে দেখবে আমরা W দিয়ে প্রকাশ করতাম। পরবর্তীতে বলবো না, এর সঙ্গে সঙ্গে আমরা আরো এক ধরনের সমীকরণ পড়েছি, x+1 সমান 0 বা x+2 সমান 0, যাদের সমাধানগুলো ঋণাত্মক সংখ্যা আসতো, তাই তো? তখন তাদেরকে আবার জায়গা দেওয়ার জন্য আমাদেরকে এই সেটটাকে বা এই দলটাকে আরেকটু এক্সটেন্ড করতে হয়েছিল, আরেকটু বাড়াতে হয়েছিল। বাড়িয়ে তার সঙ্গে আমাদেরকে কি নিতে হয়েছিল? ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে নিতে হয়েছিল, তাই তো? তখন পুরো দলটা, আমাদের এই জেড বা পূর্ণ সংখ্যার দলটাকে তখন আমরা ব্যবহার করতাম। বা এই জায়গায় বা এই যে টোটাল যে দলটা তৈরি হলো, বড় যে দলটা, এই দলের যে বিন্দু সমূহ তাদেরকে দিয়ে কিন্তু এই সমাধানগুলোকে আমরা প্রকাশ করতে পারতাম। তারপরে এর সঙ্গে সঙ্গে আরো যেরকম আছে, যেমন ধরো আমি বললাম 2x সমান হাফ বা 2x সমান 1, এর সমাধান কি বেরোতো? x সমান হাফ বেরোতো, অর্থাৎ মূলত সংখ্যা হয়ে যেত। তখন এই মূলত সংখ্যাগুলোকে বা এই ধরনের সমাধান বিন্দুগুলোকে জায়গা দেওয়ার জন্য আমাদেরকে এই দলকে আরো একটু বাড়াতে হয়েছিল। ঠিক আছে, এই দলকে আমাদের আরো একটু বাড়াতে হয়েছিল। বাড়িয়ে তখন সেই দলটার আমরা যেটা নাম দিয়েছিলাম যে মূলত সংখ্যার দল। ঠিক আছে, মূলত সংখ্যার দল, অর্থাৎ তোমার সেটা কি না কিউ দিয়ে প্রকাশ করতে হবে, কিউ দিয়ে। তারপরে যখন আবার এই ধরনের সমীকরণগুলো এলো যে x² সমান 2 বা x সমান প্লাস মাইনাস কত √2, অর্থাৎ তখন এটা অমূলদ সংখ্যা আসতো। তখন সেই মূলদ আর অমূলদকে নিয়ে আমরা একটা বড় পৃথিবী তৈরি করেছিলাম, একটা বড় সেট তৈরি করলাম, যে সেটটাকে বলা হতো বাস্তব সংখ্যার সেট বা সেট অফ অল রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার দল। মানে এই দলে যারা আছে তাদেরকে দিয়েই আমরা এই সকল সমীকরণের সমাধানকে প্রকাশ করতে পারি। কিন্তু পরবর্তীতে এমন কিছু কিছু জটিল গাণিতিক সমস্যা এলো, গাণিতিক সমীকরণ এলো, যাদের সমাধান করতে গিয়ে তাদের সমাধান বিন্দুগুলোকে জায়গা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা পাওয়া যাচ্ছে না। যেমন ধরো আমি যদি বলি x² + 1 = 0 বা x² + 3 = 0, এদেরকে সমাধান করলে কিরকম আসছে যে x² সমান -1, বা এখানে আসছে কত x² সমান কত -3। এখন কোন একটি সংখ্যার বর্গ নাকি ঋণাত্মক আসছে, সেটা আবার কিরকম হতে পারে? তাদের সমাধান আবার কিরকম হবে? ঠিক আছে, তাদের সমাধান আবার কিরকম হবে? x² মানে একটা কোন সংখ্যার বর্গকে বোঝাচ্ছে, x² সমান -3 মানে কোন একটা সংখ্যার বর্গের মানটা বোঝাচ্ছে -3। তখন তো সমস্যা, কারণ আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত বাস্তব সংখ্যা নিয়ে কাজ করে এসেছি সেখানে কিন্তু সচরাচর এইরকম আমরা দেখিনি কখনোই যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হচ্ছে। তাহলে এই ধরনের সমীকরণগুলোর যে সমাধানগুলো বেরোবে, সেই সমাধান বিন্দুগুলোকে আমরা কোথায় জায়গা দেবো? ঠিক তখনই আমাদের একটা নতুন ম্যাথামেটিক্সের একটা নতুন দিকের প্রয়োজন হলো, একটা নতুন সেটের প্রয়োজন হলো, যে সেটটাকে আমরা বলি কিনা জটিল রাশি সমূহের সেট বা সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। এবং সেটাকে আর একটু বাড়িয়ে দেওয়া হলো, মানে এই রকম করে দেওয়া হলো। ঠিক আছে, এবং তখন সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, সি দিয়ে প্রকাশ করে থাকি, সি বলে একটু কেটে দেওয়া হয় আর কি। ঠিক আছে, তাহলে এই ধরনের সমীকরণগুলির সমাধান বিন্দু সমূহের জায়গা দেওয়ার জন্য যে নতুন সেটটা আমরা কল্পনা করলাম বা নতুন সেটে তৈরি করা হলো,
সেই সেটটাকে বলে থাকি কিনা আমরা সেট অফ অল কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি সমূহের সেট। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে সিটা আর কিছু নয়, একটা আর এর এক্সটেনশন মাত্র, অর্থাৎ আর কে একটু এক্সটেন্ড করে আমরা সি সেটটাকে বা সি দলটাকে পেয়েছি। ঠিক আছে, সেই জন্য একটা কথা খুব প্রচলিত আছে, এই কথাটা হচ্ছে অনেকটা এইরকম, বলা হয় যে সি ইজ অ্যান এক্সটেনশন অফ আর। ঠিক আছে, এই কথাটা খুব প্রচলিত আছে যে সি সি বলতে তোমার সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, সি ইজ অ্যান এক্সটেনশন অফ আর, আর মিন্স সেট অফ অল রিয়েল নাম্বারস অথবা বাস্তব সংখ্যা সমূহের সেট। ঠিক আছে, বাস্তব সংখ্যা সমূহের সেটকে একটু এক্সটেন্ড করে আমরা সিকে পেয়েছিলাম। এখন এই ধরনের সমীকরণগুলো, অর্থাৎ জটিল রাশি সমূহের যে সমীকরণ, জটিল রাশি সমূহের জন্য যে সমীকরণগুলো আমরা কনসিডার করলাম, তোমার x² + 1 = 0 বা x² + 3 = 0, এখন এখান থেকে আমরা কি পাবো? x সমান পাবো দেখবে প্লাস মাইনাস √-1, বা এখান থেকে আমরা পাবো x সমান প্লাস মাইনাস √-3। যেটা করা হলো, এই জটিল রাশি সমূহগুলোকে বা এই জটিল রাশিগুলির একটা একক হিসাবে এই √-1 এর নাম দেওয়া হলো, যেটাকে i বলে পরিচয় দেওয়া হলো। i মিন্স এটাকে বলা হয় আইওটা, যেটাকে প্রথম রুশ গণিতজ্ঞ অয়লার প্রথম যার ধারণাটা আমাদেরকে দিয়েছেন যে এই √-1 এটার একটা, বা এই যে জটিল রাশিগুলোকে আমরা পেলাম, এই জটিল রাশিগুলোকে বা এই কাল্পনিক রাশিগুলোর একক হিসাবে √-1 = i এর পরিচয় দিলেন। ধরে নিলেন যে এটা সমান কত? -i, এবং সেখান থেকে ধরে নেওয়ার মাধ্যমে সমস্ত জটিল রাশিগুলোকে প্রকাশ করতে পারবো আমরা। যেমন ধরো √-3, হ্যাঁ, জটিল রাশি চেনার উপায় বুঝবে যে রুটের ভেতরে মাইনাস থাকতে হবে। ঠিক আছে, রুটের ভেতরে মাইনাস মানে এইরকম নয়, মানে মাইনাস রুট নয়, রুট মাইনাস এইরকম টাইপের হবে। ঠিক আছে, তারা এই সমস্ত জটিল রাশি, এবং তার এইটাকে যদি একক ধরে নেওয়া হয়, এর সাহায্যে সকল জটিল রাশিকে আমরা এক্সপ্রেস করতে পারবো। যেমন ধরো √-3 কে আমি লিখতেই পারি যে √3 × √-1, আর -1 এর জায়গায় i বসাতে পারবো, তাহলে এটাকে আমি কত লিখতে পারি? √3i। ঠিক আছে, তাহলে এই প্রথম এই ধরনের নাম্বারগুলোর বা এই i এর যে ধারণাটা, সেটা প্রথম প্রচলন করেন আমাদের রুশ গণিতজ্ঞ অয়লার। আমরা দেখবে ক্লাস 9 এর যেগুলো শিখেছিলাম পাই বা ই, এদেরকেও কিন্তু এই অয়লারই কিন্তু প্রথম ওই সংখ্যাগুলোর ধারণা দিয়ে দিয়েছিলেন, যে অমূলত সংখ্যাগুলো আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জটিল রাশির ইতিহাস বা জটিল রাশির প্রয়োজনীয়তা, যে কখন জটিল রাশিকে আমাদের প্রয়োজন হয়ে পড়লো, জটিল রাশি সংখ্যার যে দলটাকে তৈরি করার কখন দরকার পড়ে গেল। এখন আমরা পরবর্তীতে চলে যাবো যে জটিল রাশি কি। জটিল রাশি কি? বলা হয় যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, সাধারণত ধনাত্মক সংখ্যার বর্গমূল নিয়ে আমরা পড়ে এসেছি বাস্তব সংখ্যাতে। এবার ঋণাত্মক সংখ্যার বর্গমূলগুলোকে √-1 বা √-2 বা √-3, এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল সমূহগুলোকে আমরা কি বলে থাকি? না জটিল রাশি বা কাল্পনিক রাশি বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা এটাকে লিখতে পারি কত? i, এটাকে লিখতে পারি কত? তোমার √2i, এটাকে একটু আগেই দেখালাম কিভাবে লিখতে পারি কত? √3i, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জটিল রাশি কি না, আমাদের ঋণাত্মক সংখ্যাসমূহের বর্গমূলগুলোকে আমরা জটিল রাশি বা কাল্পনিক রাশি বা কমপ্লেক্স নাম্বার বলে থাকি। ঠিক আছে, এখন যদি আমরা জটিল রাশির ডেফিনিশনটা দিই, সংজ্ঞাটা যদি দিই, জটিল রাশির সংজ্ঞাটা কি হবে? এটা সম্ভবত আমাদের বইতে নেই এই বিষয়টা। ঠিক আছে, তবু জেনে রাখো সংজ্ঞাটা, জটিল রাশি কি ওখানে শুধু বলা আছে, সংজ্ঞাটা ওখানে দেওয়া নেই। সংজ্ঞাটা একটু জেনে রাখো, আমাদের এসএমডিতে দেওয়া নেই এই সংজ্ঞাটা। বলা হয় যে আমি ধরো যে কোনো দুটো বাস্তব সংখ্যা নিলাম, x আর y, যে কোনো দুটো বাস্তব সংখ্যা নিলাম যারা কিনা বিলংস টু r। আচ্ছা, এটা হচ্ছে বিলংস টু বলা হয় এটা। ঠিক আছে, বিলংস টু r মানে এটা x আর y দুটি বাস্তব সংখ্যা, যারা এই x আর y দুটি সংখ্যা যারা বাস্তব সংখ্যার দলটার মধ্যে আছে। তাহলে x y দুটো বাস্তব সংখ্যা যদি হয়, তখন তাদের অর্ডার পেয়ার বা ক্রমযুগল, অর্ডার পেয়ার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন আমরা দুটো নাম্বারকে এরকম কমা দিয়ে লিখি, ঠিক আছে, তিনটে লিখলে সেটাকে অর্ডার ট্রাপেল বলা হয়। এরকম করে সব আছে। তো যাই হোক, x y দুটি বাস্তব সংখ্যা হলে তাদের অর্ডার পেয়ারটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার বলবো। অর্ডার পেয়ার x y টাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার বলবো যদি এক নম্বর সে একটি শর্ত সিদ্ধ করে। শর্তটা কি? যে কোনো যদি আমাদের জটিল রাশি ab হয়, তাহলে ab সমান আমরা কি লিখতে পারবো? cb। ঠিক আছে, ab সমান আমরা কি লিখতে পারবো? সরি, ab সমান ba যেন লিখতে পারি
একটা শর্ত সিদ্ধ করতে হবে। 2 নম্বর দিয়ে আচ্ছা চলো এটা ঠিক আছে পরে বলছি। 2 নম্বর দিয়ে আমরা এইরকম লিখবো যে AB প্লাস CD সমান এটা হবে A প্লাস C আর কত হবে তোমার B প্লাস D। আর 3 নম্বর দিয়ে AB ইন্টু CD সমান কি হবে তোমার AB এটা তোমার হবে গুণ করলে যেটা হবে AC মাইনাস BD কমা দিয়ে AD প্লাস BC। আচ্ছা এখানে আমি AB দিয়ে বলে ফেলেছি, তাহলে এগুলোকে XY দিয়ে না করে আমি এটা AB নিয়ে গেলাম। যে কোনো দুটো বাস্তব সংখ্যা AB কে, যে কোনো দুটো বাস্তব সংখ্যা AB তাদের অর্ডার পেয়ার AB টাকে একটা কমপ্লেক্স নাম্বার বলা হবে, একটা কমপ্লেক্স নাম্বার বলা হবে যদি সে এই তিনটে কন্ডিশন ফুলফিল করে। প্রথমটাকে কন্ডিশন বলা হয়, শর্ত বলা হয়, আর পরের দুটোকে সূত্র বলা হয়। ঠিক আছে, পরের দুটোকে সূত্র বলা হয় বা নিয়ম। তাহলে এই অর্ডার পেয়ারটা কমপ্লেক্স নাম্বার হবে যদি AB সমান BA হয়, মানে পরস্পর ইন্টারচেঞ্জ করতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে AB প্লাস CD ইজ ইকুয়াল টু A প্লাস B কমা দিয়ে কত B প্লাস D। অর্থাৎ যোগের ক্ষেত্রে এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ হতে পারে এবং এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা যোগ হতে পারে। ঠিক আছে, আর গুণের ক্ষেত্রে কি AB আর CD দুটো কমপ্লেক্স নাম্বার, AB আর CD এই গুণের ক্ষেত্রে কমপ্লেক্স বলবো না, এই গুণের ক্ষেত্রে সেটা হতে হবে AC, প্রথমে হতে হবে AC মাইনাস BD অর্থাৎ এর প্রথম মাইনাস এর দ্বিতীয় কমা দিয়ে এর প্রথম এর শেষ অর্থাৎ AD প্লাস এর দ্বিতীয় এর প্রথম BC। তাহলে এই শর্ত এবং এই দুটো সূত্র বা এই দুটো নিয়ম যদি কোনো অর্ডার পেয়ার মানতে পারে তখন তাদেরকে কি বলা হবে, তখন তাদেরকে বলবো না, তখন এই অর্ডার পেয়ারটাকে বলা হবে একটা কমপ্লেক্স নাম্বার। সেটাকে যদি আমরা z দিয়ে প্রকাশ করি তখন বলবো যে z সমান a, b বা যেটাকে লেখা হয় a প্লাস ib। তাহলে ab দুটি বাস্তব সংখ্যা হলে তাদের অর্ডার পেয়ার বা ক্রমযুগল ab কে আমরা একটি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলবো যদি সেটা 1 নম্বর শর্ত সিদ্ধ করে এবং 2 নম্বর আর 3 নম্বর সূত্র যদি মেনে চলে, তখন তাকে আমরা একটা জটিল রাশি বলবো। এবং তখন সেই জটিল রাশিটাকে যদি আমরা z চিহ্ন দ্বারা প্রকাশ করি তখন z সমান বলতে পারবো আমরা a, b বা a প্লাস কত ib। ঠিক আছে, a প্লাস ib। এই হচ্ছে আমাদের ডেফিনেশনস। এবার দেখো এই ডেফিনেশন থেকে আর দু একটা কন্ডিশন আসবে বা দু একটা শর্তে ভেঙে যাবে। এরা এরকম দেখো দু একটা কন্ডিশনে ভেঙে যাবে। এখন এই যে আমরা লিখলাম z সমান a প্লাস ib, এর এই এটাকে বলা হয় তার বাস্তব অংশ বা রিয়েল পার্ট বলা হয়, বাস্তব অংশ বা রিয়েল পার্ট বলা হয়, যেটাকে আমরা লিখি এইভাবে RLZ বলে লিখি আমরা। আর এই যে বিটা আছে এই বিটাকে বলা হয় তার কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট যেটাকে আমরা লিখে থাকি IMZ দিয়ে। ওকে, এখন এখানে দুটো কন্ডিশন হতে পারে। 1 নম্বর কন্ডিশন যদি বিটা 0 হয়, দেখো বিটা 0 হলে নাম্বারটা কিরকম দাঁড়াচ্ছে a প্লাস i ইনটু 0 মানে a প্লাস 0 মানে কত a, তাই তো। b 0 হলে সেখান থেকে শুধুমাত্র কি পড়ে থাকছে z সমান a পড়ে থাকছে। এখন এটা যেহেতু বাস্তব অংশ ছিল তারপরে তখন দেখো যেটা দাঁড়াচ্ছে সেখানে দেখো আর কোনো কাল্পনিক অংশের কোনো ছোঁয়া থাকছে না, অর্থাৎ তখন এটা কি হয়ে যায় একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যায়, যেটাকে বলা হয় পিওরলি রিয়েল বলা হয়, পিওরলি রিয়েল। তখন একে বলা হয় পিওরলি রিয়েল বলা হয়। আর যদি উল্টো ঘটনাটা ঘটে a যদি 0 হয় তখন দেখবো ওখানে আমরা পাবো z সমান ib পাবো আমরা। ঠিক আছে, অর্থাৎ সেখানে কি বাস্তব অংশটা নষ্ট হয়ে গেল, শুধুমাত্র কমপ্লেক্স পার্টটা পড়ে থাকছে, ইমাজিনারি পার্টটা পড়ে থাকছে, তখন সেটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি বলা হয়। ঠিক আছে, পিওরলি ইমাজিনারি বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে তোমার গেল ডেফিনিশন অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞাটা গেল। নেক্সট আমরা চলে যাব কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশি। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশি কি দেখো, যদি কোনো একটা জটিল রাশি a সমান a প্লাস ib হয় তখন এই জটিল রাশিটা a মাইনাস ib, অর্থাৎ এই জটিল রাশির i এর জায়গায় মাইনাস i লিখে যে নতুন জটিল রাশিটা পাবো সেই নতুন জটিল রাশিটাকে এই জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়, কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়, বা বাংলা যেটা কি বললাম অনুবন্ধী বা পূরক জটিল রাশি বলা হয়। ওকে,
এবং সেটাকে প্রকাশ করা হয় এইভাবে জেড বার দিয়ে। ঠিক আছে, সেটাকে প্রকাশ করা হয় জেড বার দিয়ে। আমি একটু পরেই এই জেড বারের যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা তার যে জ্যামিতিক প্রকাশ সেটাকে আমি একটু পরে দেখাবো। এখন জাস্ট আমি তাকে বললাম যে জেড বারটা কি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি সেটা আমি বলবো। ওকে, তো এটা গেল আমাদের কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা চলে যাব আরগান প্লেন বা আরগান ডায়াগ্রামে চলে যাব। এখন দেখো ক্লাস 10 পর্যন্ত আমরা যে কোনো বা বিশেষত আমরা 9 এর স্থানাঙ্ক জ্যামিতি বা এমনি লেখচিত্র করার সময় আমরা এগুলো শিখেছি যে যে কোনো আমাদের বাস্তব যে আমাদের স্থানাঙ্কগুলো হতো, বাস্তব সংখ্যাসমূহের যে স্থানাঙ্কগুলো হতো মানে ধরো 2 3, একে আমরা তখন একটা ওই xy সমতলে তখন প্রকাশ করে এসেছি আমরা। এখন এখানে এসে ক্লাস 11 এর জটিল রাশি সমূহগুলোকে বা জটিল রাশিগুলোকে জায়গা দেওয়ার জন্য একটা নতুন প্লেনের কল্পনা করা হয়। ঠিক আছে, অর্থাৎ জটিল রাশি সমূহকে আমরা যে প্লেনে জায়গা দিই বা যে প্লেনে পুট করি সেই প্লেনটাকে বলা হয় আমাদের আরগান প্লেন বলা হয়। আরগান প্লেন বা আরগান সমতল বলা হয়। এখন যে কোনো একটা জটিল রাশি যদি a + ib বা x + iy যদি হয়, x + iy যদি হয়, ধরো আমি এটার নাম দিলাম বিন্দুটা p বলে। ঠিক আছে, আচ্ছা x + iy থেকে অর্ডার পেয়ারে লিখলে কিভাবে লিখবো? এইভাবে লিখবো অর্ডার পেয়ারে লিখলে, শুরুতেই বলে এসেছি। ঠিক আছে, মানে a + ib মানে সেটা কত বলতে পারি ab, বাস্তব পার্টটা প্রথমে আর রিয়েল পার্টটা কি ইমাজিনারি পার্টটা কোথায় শেষে থাকে। তো যাই হোক, এখন এরকম যদি যে কোনো জটিল রাশি হয় তখন তাদেরকে আমরা কি করা হয়, যে তলে জায়গা দিই সেই তলটাকে বলা হয় আরগান প্লেন বা আরগান সমতল বলা হয়। ঠিক আছে, ধরো এখানে p x y যে কোনো একটা বিন্দু, এবং ওকে জায়গা দিতে গেলে আমাদেরকে পরস্পর দুটো মানে তলে পরস্পর দুটো লম্ব অক্ষ আমাদেরকে কল্পনা করে নিতে হয়। ঠিক আছে, সেটা যদি আমি বলি যে x ও x ড্যাশ আর যদি বলি y ও y ড্যাশ, তখন এই x ও x ড্যাশ এইটাকে বলা হয় তার বাস্তব অক্ষ বলা হয়, বাস্তব অক্ষ বা x অক্ষ বলা হয়। আর এইটাকে বলা হয় তার তোমার কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা y অ্যাক্সিসও বলে থাকি। তো সচরাচর এখানে আমরা y অ্যাক্সিস বলবো না, এখানে আমরা ওই x অ্যাক্সিস y অ্যাক্সিস না বলে সচরাচর আমরা এখানে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ এবং ইমাজিনারি অ্যাক্সিস বা আমাদের কাল্পনিক অক্ষ বলেই কিন্তু আমরা মানে বলবো এখানে। এখন এই বিন্দুটা pxy, দ্যাট মিন্স এখান থেকে এখান পর্যন্ত কত, যদি আমি এখান থেকে লম্ব টানি তার মানে এটা হচ্ছে x, আর এখান থেকে এটা কত, এখান থেকে এটা হচ্ছে কত y। ঠিক আছে, এবং এই যে জটিল রাশির যে এই বিন্দুটা যে pxy কে আমরা এই যে জ্যামিতিক চিত্রের মাধ্যমে যে আমরা প্রকাশ করছি বা বসাচ্ছি আরগান প্লেনে, তখন এই চিত্রটাকে কোন জটিল রাশিকে আরগান প্লেনে বসালে যে চিত্রটা তৈরি হয় সেই চিত্রটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে, বা আরগান চিত্র বলা হয় তাকে। ওকে, তাকে আরগান প্লেনে যে চিত্র তৈরি হয় জটিল রাশিকে পুট করলে সেই চিত্রকে বলা হয় আরগান প্লেন, এই আরগান ডায়াগ্রাম বা আরগান চিত্র বলা হয় তাকে। ওকে, আমরা যদি নেক্সট চলে যাই, তারপরে খুব ইম্পর্টেন্ট মডিউলাস। মডিউলাস, ঠিক আছে, যে কোনো জটিল রাশির মডিউলাস বা পরম মান বলতে কি বোঝায়? ঠিক আছে, এর বাংলাটা সম্ভবত পরম মানই আছে, তোমরা দেখে নিও। মডিউলাসটা কি আমি বলে দিচ্ছি দেখো। সাধারণত এগুলো আমাদের ইংরাজি নাম দিয়ে লিখবো, অঙ্ক করতে হবে ইংরাজি নাম দিয়ে দেবে, বেশিরভাগ আছে এগুলো। এখন ধরো এই আরগান প্লেনে একটা বিন্দু আছে p, একটা জটিল রাশি আছে মনে করো z = x + iy, সেটাকে আমরা p দিয়ে প্রকাশ করলাম, p বিন্দু দিয়ে প্রকাশ করলাম pxy। দ্যাট মিন্স যদি এখান থেকে আমরা পারপেন্ডিকুলার একটা ড্র করি তার মানে এটা x আর এটা y। আর হ্যাঁ, একটা বলা হয়নি যে এই বাস্তব অক্ষ আর আমাদের কাল্পনিক অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু, ও দিয়ে প্রকাশ করে থাকি আমরা, যার স্থানাঙ্কটা হয়ে যায় এইরকম 0 0, অর্থাৎ এটাকে লেখা হয় এইভাবে 0 × i ডট 0, অর্থাৎ এটাকে বলা হয় আমাদের জিরো কমপ্লেক্স নাম্বার বলা হয়, এটাকে আমাদের জিরো কমপ্লেক্স নাম্বার বলা হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে জিরো কমপ্লেক্স নাম্বার ও দিয়ে প্রকাশ করলাম, তাহলে এটা x আর এটা y। তখন আমরা যদি এই OP কে যুক্ত করি তার মানে OP লেন্সটা কত হবে, OP লেন্সটা হবে দেখো √, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে সেই অনুযায়ী করলে দেখো ওটা √x² প্লাস কত y²। ঠিক আছে, এই x² প্লাস y² টাকে আমরা কি বলে থাকি, সাধারণত এটাকে আমরা বলে থাকি কিনা ওই জটিল রাশির মডিউলাস, যেটাকে আমরা প্রকাশ করে থাকি মড z বলে, বা অনেক সময় এটাকে এইভাবে লেখা হয় মড z। ঠিক আছে, এবং সেটাকে একটু পরেই দেখবে যেটাকে আমরা স্মল r দিয়ে প্রকাশ করে থাকি।
ঠিক আছে, তার মানে এটা কত, এটা হচ্ছে আর, যেটা কত আর মানে কত মড জেড। তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি না, মূল বিন্দু থেকে সেই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটা, সেই দূরত্বটাই হচ্ছে তার মডিউলাস বা তার আমরা কি বলবো পরম মান। ঠিক আছে, মডিউলাস গেল। যেমন ধরো আচ্ছা আমি যদি একটা মডিউলাস নির্ণয় করে যদি দেখাই, ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিল যে 2 + 3i, তাহলে এর মডিউলাস কত হবে, যদি জেড নাম দিই তাহলে এর মডিউলাসটা হবে অর্থাৎ মড জেড যেটা হবে সেটা হচ্ছে √, কত 2a² + 3a² বলে যেটা হবে সেটা। এইভাবে আমাদেরকে দেখবে অনুশীলনীতে যে অঙ্ক করতে হবে, যে মডিউলাস বার করার অঙ্ক করতে হবে আমাদেরকে। ওকে, এটা গেল মডিউলাস, এটা অপেক্ষাকৃত সোজাই আছে। নেক্সট আমরা চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে, সেই টপিকে চলে যাব। সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এখন আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড কি দেখো, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে আর্গুমেন্ট, এগুলো ইংরেজি নামেই পড়তে হবে, বা amplitude. What is argument or amplitude? Suppose আমাদের আর্গার প্লেনে একটা বিন্দু নেওয়া আছে z = x + iy, z = x + iy। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে pxy। এখন আমরা যে OP কে যুক্ত করলাম, করার ফলে OP ধরে নেওয়া যাক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা, মানে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলো। এখন যদি আমরা এখান থেকে এটা লম্ব টেনে দিই, তাহলে ধরুন বলবো এটা x আর এটা কত y করলে, দেখো এখান থেকে আমরা দুটো সম্পর্ক বলতে পারবো। আচ্ছা, লম্ব অতি কি হয় sin, তো আর ভূমি অতি cos, তো এটা তো এই সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা কি ভূমি, আর এইটা কি তার লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়, লম্ব বলা হয়। আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি এগুলোকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভূমি অতি মানে x বাই অতিভুজটাকে যদি আমরা অতিভুজটা কেন্দ্র, এটা কোনটা হয়, এটা একটু আগে বলে এলাম আর নাম দিই, আর মানে কি আমাদের মড জেড বা মডিউলাসটা। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি x বাই r মানে লম্ব ভূমি অতি কি হয় cos থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ x সমান r cos থিটা। আমরা একইভাবে ওই দিক দিয়ে বলতে হবে y বাই r ইজ ইকুয়াল টু কত sin থিটা, অর্থাৎ লম্ব অতি sin। তখন সেখান থেকে আবার কি পাবো আমরা, x সমান কত r sin থিটা। তাহলে আমরা এখান থেকে দেখো তখন দুটো সম্পর্ক পাচ্ছি, একটা হচ্ছে x সমান r cos থিটা, আর একটা পাচ্ছি তোমার y সমান r sin থিটা। এখন সংযুক্ত কোণ, ত্রিকোণমিতির সংযুক্ত কোণে আমরা কিছুটা কেন সংযুক্ত কোণে শিখে এসেছি থিটার বিভিন্ন মান বের করা। তো যাই হোক, যে এই যে দুটো সম্পর্ক আমরা পেলাম, এই দুটো সম্পর্ককে একসঙ্গে বা যুগপদ ভাবে, একসঙ্গে বা যুগপদ ভাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইমালটেনিয়াসলি, স্যাটিসফাই করবে থিটা এর সেই সব মানসমূহকে, মানে থিটার যে সকল মানের জন্য এই দুটো সমীকরণ একসঙ্গে সিদ্ধ হবে, সেই সকল থিটার মানকে বলা হয় এই প্রদত্ত জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, যেটাকে আমরা সচরাচর লিখে থাকি এইভাবে, সচরাচর এইভাবে প্রকাশ করে থাকি ARGZ or AMPZ। সংক্ষেপে তাহলে আর্গুমেন্টের সংজ্ঞাটা বললে যে কোনো একটি প্রদত্ত মানে আর্গান প্লেনে অবস্থিত কোনো একটি জটিল রাশির সঙ্গে মূলবিন্দুর সংযোজককারী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে তার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, তবে তাকে এক্সাক্ট ডেফিনিশন দিতে গেলে বা বুঝতে গেলে আমাদের কিন্তু এইভাবে বুঝতে হবে যে এই দুটো সমীকরণকে যুগপদভাবে বা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে থিটার যে সকল মানসমূহকে, যে সকল মানসমূহ থিটা সেই সকল মানকে বলা হয় কিনা তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। এখন বিষয়টা হচ্ছে যে থিটার আমরা অসংখ্য মান পাবো। ক্লাস 10 পর্যন্ত আমরা একটা দুটো মানে ক্লাস 10 পর্যন্ত আমরা যা কিছু মান পেয়েছি, যেসব 0 থেকে 90 পর্যন্ত, কিন্তু এখানে আমরা সংযুক্ত কোণে দেখেছি আমরা যে কোনো জায়গায় ঘুরতে পারি 0 থেকে 360 এর মধ্যে। ঠিক আছে, বা তারও এদিক ওদিক আমরা যে কোনো জায়গায় ঘুরতে পারি, ঋণাত্মক মানে বলো যেখানেই বলো ঘুরতে পারি। দেখা যাবে যে থিটার মেনি ভ্যালুস বা অসংখ্য মান এই দুটো সমীকরণকে সিদ্ধ করছে, থিটার অসংখ্য মান পাবো আমরা। সেই সকল মানসমূহগুলোর মধ্যে থিটার যে সকল মান এই রেস্ট্রিকশনের মধ্যে থাকবে, -π এর থেকে বড় হবে কিন্তু +π এর থেকে ছোট বা সমান হবে +π এর সঙ্গে, এই অন্তরালে বা এই ইন্টারভালে বা এই পরিসরে
যে সকল থিটার মান থাকবে থিটা সেই সকল মানগুলোকে বলা হবে এই জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান, বা যেটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বলা হয়। তখন যেটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এইভাবে, অর্থাৎ কিছু না খালি প্রথমে একটা ছোট হাতে হয়ে যায়, এটাকে বলে থাকি আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড বলা হয়। বোঝা গেল? থিটার অনেক মান পাওয়া যেতে পারে, তাদের মধ্যে যেই সকল মানগুলো এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে সেই সকল মানগুলোকে তার আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বলা হয়। জেনে রেখো যে কোনো জটিল রাশির মানে কোনো জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলতে ইন জেনারেল তার কিন্তু প্রিন্সিপাল ভ্যালুগুলোকেই বোঝায়। ঠিক আছে, মানে যে সকল মান থিটা -π থেকে +π এর মধ্যে থাকবে সেই সকল মানগুলোকেই কিন্তু তার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলা হয়। কথাটা বোঝা গেল কি বললাম? এখন অঙ্ক করতে যে আমাদের এই আর্গুমেন্টের অঙ্ক করতে যে বা এই অ্যামপ্লিটিউড বের করার অঙ্ক করতে যে আমাদের কিছু কিছু সমস্যা হয়। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ওই অঙ্কগুলোকে করতে গেলে আমরা একটা যদি মেথড ফলো করি সেটাকে কিন্তু মানে খুব টেকনিক্যাল মেথড, অত কিছু বুঝতে হবে না, খুব টেকনিক্যাল মেথড এই। আর তোমরা জানো পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় এরকম একটা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করার। আর তাছাড়া এমনি অঙ্ক করতে যেও আমাদের 4 নাম্বার বা 5 নাম্বারের অঙ্কগুলো করতে যেও অ্যামপ্লিটিউডের ধারণা কিন্তু কম মানে পরিষ্কার থাকতেই যাবে, তাহলে অঙ্ক করতে যে সমস্যা হয়ে যাবে। এখন যে কোনো জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বার করার একটা যে মেকানিক্যাল মেথড আছে, আমি মেথডটা একটু বলে দিচ্ছি। সাপোজ আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিলাম z = x + iy, ঠিক আছে? এখন দেখো এখানে চারটে ঘটনা হতে পারে, বা এটাকে আমি বলতে পারি কত xy, অর্ডার পেয়ার xy। চারটে ঘটনা হতে পারে। xy টা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে মানে যেখানে x ও গ্রেটার দ্যান 0 y ও গ্রেটার দ্যান 0 যদি হয়, তখন এই জটিল রাশির যে আর্গুমেন্টটা হবে বা আর্গুমেন্ট z যেটা হবে সেটা হচ্ছে কিনা tan ইনভার্স mod y/x, এটা হয়ে যাবে তার আর্গুমেন্ট। একদম সরাসরি এটা ফেলবো, x এর মান জানা থাকবে, y এর মান জানা থাকবে, সরাসরি তার আর্গুমেন্টেরটাকে আমরা এইভাবে ফেলে দিতে পারবো যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দু হয়, মানে দুটোই যদি পজিটিভ হয়, x ও পজিটিভ y ও পজিটিভ যদি হয়। এখন ধরো যদি জটিল রাশিটা এইরকম দিয়ে দেয়, মানে ধরো আমাদেরকে এইরকম দিল যে x - iy, ঠিক আছে, বা -x + iy, ঠিক আছে? মানে দুটো কেস বললাম। ধরো যদি x যদি মানে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে এসে কি হবে, x টা নেগেটিভ হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, আমাদের x ঋণাত্মক হয় আর y কি হবে, পজিটিভ হবে। y যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন যে আর্গুমেন্টটা হয় বলা হয় সেই আর্গুমেন্ট z = π - আলফা, বা এটাকে সরাসরি লিখতে গেলে আলফা সমান পরিচয় দিই, হয় আলফা = tan ইনভার্স mod y/x, মানে এটার একটা নাম দেওয়া হলো আলফা বলে। ওকে, তাহলে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার থাকবে তখন তার আর্গুমেন্ট এটা হয়। সেটাই যদি থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, মানে দুটোই যদি নেগেটিভ হয়, কেস 3 যদি দুটোই নেগেটিভ হয়, x <0 also y <0, তখন যে আর্গুমেন্টটা হয় সেই আর্গুমেন্ট z যদি উল্টোটা হয় আলফা মাইনাস পাই, where alpha = that আগের থেকে tan ইনভার্স mod y/x। আরেকটা কেস যদি এটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কি হয়, x টা পজিটিভ হয় বাট y টা কি হয়, নেগেটিভ হয়। তখন যে আর্গুমেন্টটা হয় আর্গুমেন্ট z = আলফা, যেখানে আলফা সমান কত, tan ইনভার্স mod y/x। তুমি যদি এই চারটে মনে রেখে অঙ্ক করো, কিছু বোঝার দরকার নেই, দেখবে মেকানিক্যাল মেথড বলছি কিন্তু আমি আবার একদম মেকানিক্যালি দেখো অঙ্কগুলোকে করে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, these are the total concept of amplitude or argument of a complex number z। ওকে, এটা বইয়ে তো বিস্তারিতভাবে আছে, পড়ো, আশা করছি অসুবিধা হবে না। আর এটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটাও বললাম কি করে হয়, বা অ্যাকচুয়ালি কি আর্গুমেন্টটা কি, থিটাটা কোথা থেকে আসছে সেটা হলো। তো এখন দেখো নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা যদি নেক্সট টপিকে চলে যাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু কমপ্লেক্স নাম্বারে আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেবো। যেমন প্রথমে বলি যে মড জেড এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, যদিও আমি দেখিয়েছি যেটা অলরেডি, খুব সহজ, এটা দেখিয়েছে যেটা। ঠিক আছে, মানে কোনো কমপ্লেক্স নাম্বার যদি তোমার এখানে থাকে জেড, ধরো যেটা হচ্ছে তোমার পি নাম দিলাম pxy, তখন তার আর্গুমেন্ট বলতে কি বোঝায়, এই মূল বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব, ঠিক আছে, সেটাকে আমরা তাহলে কি বলে থাকি, মড জেড বলে থাকি। এবং সেটা খুব সিম্পল ভাবে আরো বুঝতে পারবে, যদি লম্বটা নিই তাহলে এটা তো x আর এটা y, তাহলে সমকোণী ত্রিভুজ, এটা তার অতিভুজ, তো √x² + y² হবেই। সেই জন্য দেখবে ছিল ওখানে mod z = √x² + y²। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বটা সেটাই হয়ে যাবে কিনা আমাদের mod z।
তারপরে যদি বলি আমরা মাইনাস জেড, তাহলে মাইনাস জেড মানে কি, জেড যদি আমাদের x প্লাস আই ওয়াই হয় জেডটা, তাহলে মাইনাস জেড কত হবে, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। সেটাকে যদি আমরা আরগান প্লেনে আঁকি তার ছবিটা একটা এইরকম হবে। সাপোজ এখানে হচ্ছে যে প্রথমে অরিজিনাল যে কমপ্লেক্স নাম্বারটা আছে পি এক্স ওয়াই টা এখানে আছে, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন আমি পিও কে যুক্ত করে একটু বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হয়। চলো এটার নাম দিলাম পি ড্যাশ বলে, ঠিক আছে। তখন দেখো এখান থেকে যদি লম্বটা নিই, এটা কি ছিল x আর এটা কি ছিল y। এখন এই পয়েন্টটা আমাদের কোথায় চলে যায়, থার্ড কোয়াড্রেন্টে চলে এসেছে, তার মানে এটা হবে মাইনাস এক্স, এটা হবে কত, মাইনাস ওয়াই। তখন p বিন্দু স্থানাঙ্কটা দেখো হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য কমপ্লেক্স নাম্বার মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তাই তো। তখন এই বিন্দুটাকে, এই p বিন্দুটাকে কি বলা হবে, মাইনাস জেড কমপ্লেক্স নাম্বারটা বলা হবে, ঠিক আছে। জেনে রেখো এই মাইনাস জেড কে জেড এর পয়েন্ট রিফ্লেকশন বা তার কি বলা হয়, এটাকে তোমার পয়েন্ট রিফ্লেকশন বা বাংলাতে বলা হয় বিন্দু প্রতিফলন। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মাইনাস জেড, সেটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন তার মাইনাস জেড পয়েন্টটা কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। যদি তার এক্স ওয়াই টাইপ হলো এবং তখন তার মাইনাস জেড বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, এবং সেটাকে বলা হয় ওই পয়েন্টের পয়েন্ট রিফ্লেকশন, ওই জটিল রাশির এটাকে বলা হয় না পয়েন্ট রিফ্লেকশন বা বিন্দু প্রতিফলন বলা হয়, ঠিক আছে। তারপরে যদি চলে যাই আমি আরেকটাতে, সেটা হচ্ছে যে জেড বার। আচ্ছা ওটা বলেছিলাম কিনা তখন জানি না, মনে নেই। কোন একটা জটিল রাশি, মানে আমরা যেটা কনজুগেটটা পড়েছিলাম, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কোন একটা জটিল রাশি যদি আমাদের জেড হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি হয়, এক্স মাইনাস আই ওয়াই, একদম শুরুতে পড়েছিলাম, যেটাকে আমরা জেড বার দিয়ে প্রকাশ করে থাকি, এখন এর যদি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখাই সেটা অনেকটা এইরকম হবে। মানে ধরো এটা আমি হচ্ছে পি বিন্দুটা, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তখন জেড বারটা ঠিক কিরকম হয়, এখান থেকে আমরা যদি ধরো এটাকে যুক্ত করে বর্ধিত করি এবং এইখানে যদি নাম দিই আমরা তোমার পি ড্যাশ, তখন এই জেড বার বিন্দুটা হয়ে যাবে এই বিন্দুটা যেখানে এই দূরত্বের সঙ্গে, মানে এখান থেকে এই দূরত্বের সঙ্গে এখান থেকে এই দূরত্বটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে এটা যদি y হয় তাহলে এটা কত হবে, মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তখন এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যায় এইরকম x, মাইনাস ওয়াই, ঠিক আছে। এবং সেটাকে আমরা বলে থাকি কিনা জেড বার। তাহলে জেড যদি এখানে থাকে, জেড বার ঠিক থাকবে, সেই সোজাসুজি ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে, সমদূরত্বে, মানে এই অক্ষ থেকে সমদূরত্বে চলে যাবে, কে না জেড বার, বোঝা গেল। এবং এই ক্ষেত্রে মনে রাখবে এটাকে জেড বার কে বলা হয় তার লাইন রিফ্লেকশন বা রৈখিক প্রতিফলন বলা হয়, লাইন রিফ্লেকশন বা তার রৈখিক প্রতিফলন বলা হয়। আচ্ছা যখন এই প্রসঙ্গটা এলাম, এখানে একটা বলে দিই, এই জেড বারের কিছু কিছু নয় প্রপার্টিজ আছে, যেটা শুরুতে আমার বলা উচিত ছিল, দেখো বইয়েতে হয়তো আছে। যেমন ধরো একটা প্রপার্টি হয় জেড বারের বার মানে জেড হয়ে যায়। এর কি করে দেখো, আমি যদি কোনো একটা জটিল রাশি ধরে নিই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার জেড বার কত হবে, এক্স মাইনাস আই ওয়াই, তাই তো। কি করে না, আই কে মাইনাস আই দিয়ে আমি কি করলাম, রিপ্লেস করে, প্রথমেই বলেছি কিন্তু জেড থেকে জেড বারে যেতে গেলে আই কে কি দিয়ে রিপ্লেস করি আমরা, মাইনাস আই দিয়ে। তখন এখান থেকে আবার যদি আমরা তার জেড বার মানে এবার এইটার ধরো এইটার আবার বার করছি, মানে এর আবার কনজুগেটটা বার করছি, এটার কনজুগেট এইটা বা তার কনজুগেট যদি বার করি, তার মানে কত, আবার মাইনাস আই কে কত, মাইনাস আই কে দিয়ে মাইনাস অফ মাইনাস আই দিয়ে রিপ্লেস হবে, তার মানে এটা হচ্ছে আলটিমেট প্লাস আই হয়ে যাচ্ছে। তো তাতে করে থাকছে শুরুটাই ফিরে আসছে এক্স প্লাস আই। সেই জন্য বলা হয় যে জেড বারের বার ইজ ইকুয়াল টু কত, জেড। ওকে, তাহলে এই গেল আমাদের দু তিনটে, আরো দেখবে আছে যোগফল গুণফল বিয়োগফল করে দেবে, কিছু কিছু কমপ্লেক্স নাম্বারে দেখবে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছে, একটু কিছু কিছু নিজেরা দেখবে, আমি মোটামুটি বলে দিলাম যেগুলো যা বেসিক্যালি দরকার যেগুলো। এখন নেক্সট যদি চলে যাই আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, ঠিক আছে। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, এটা যদিও আমি আগেই বলে এসেছি, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম এরকম দেখো, ধরো আমি একটা জটিল রাশি নিলাম z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখন তার যদি আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, তবে এখানে বিন্দুটার নাম দিলাম pxy, ঠিক আছে। এবং মূল বিন্দুর সঙ্গে যদি তাকে যুক্ত করি তখন ওটার আমরা সংজ্ঞা অনুযায়ী কি করে এলাম, মানে আমরা মডের সংজ্ঞা অনুযায়ী করে এসেছি, যেটা কি হয় মড z, যেটাকে আমরা r দিয়ে প্রকাশ করে থাকি। এবং এখান থেকে যদি এটাকে আমরা টানি এখানে, তো এটা x হয়, এটা কি হয় y হয়,
তাই তো? তাহলে এখান থেকে দেখবে তখন আমরা পেয়েছিলাম x সমান r cos থিটা এবং y সমান পেয়েছিলাম r sin থিটা। এই মানগুলোকে নিয়ে এসে যদি আমরা এখানে বসিয়ে দিই তখন তাহলে z সমান কত দাঁড়াচ্ছে দেখ x এর জায়গায় r cos থিটা প্লাস i কত i r sin থিটা i r sin থিটা আরটা কমন নিয়ে নাও তাহলে r কমন নিলে কি দাঁড়াচ্ছে cos থিটা প্লাস কত বলো i sin থিটা। ওকে, তাহলে z সমান আমরা কি পাচ্ছি r cos থিটা প্লাস কত i sin থিটা, যেখানে r টা হচ্ছে এই প্রদত্ত জটিল রাশির মডিউলাসকে প্রকাশ করে বা মডটাকে প্রকাশ করে, আর থিটাটা হচ্ছে তার কি অ্যামপ্লিটিউড বা তার আর্গুমেন্টকে প্রকাশ করে। এবং এই আকারে যখন আমরা লিখি অর্থাৎ r cos থিটা প্লাস i sin থিটা, যখন আমরা এই আকারে কোনো কমপ্লেক্স নাম্বারকে লিখি তখন সেই ফর্মটাকে বলা হয় তার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলা হয়। ঠিক আছে, বইয়েতে আছে কিনা জানি না, দেখে নেবে একটু, বোধহয় আছে নিশ্চয়ই, আগের গুলো তো সব আছে, কি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা নিশ্চয়ই থাকবে, দেখে নেবে এখানকার বইয়েতে। এখন দেখো নেক্সট চলে যাই, এখানে পড়ার বিষয় অনেক কিছু আছে, সরাসরি অঙ্কে চলে গেলে তো একদমই কিছু বুঝতে পারবে না, আগেগুলো বিষয়গুলো জানতে হবে। নেক্সট যদি আমরা চলে যাই অ্যাডিশন সাবট্রাকশন, হ্যাঁ দেখো এবারে দেখো কিছু কিছু কথা, যে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বারস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। সাপোজ আমি দুটো কমপ্লেক্স নাম্বার লিখলাম z1 ইজ ইকুয়াল টু a প্লাস ib, আর লিখলাম z2 ইজ ইকুয়াল টু c প্লাস id, দুটো কমপ্লেক্স নাম্বার লিখলাম। ঠিক আছে, এখন দেখো আমি যদি তাদেরকে যোগ করি, মানে যদি z1 প্লাস z2 বার করি কত হবে বলো তো a প্লাস ib প্লাস c প্লাস id। এখন রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টকে নাও, তার মানে a আর c a প্লাস c, আর কমপ্লেক্স পার্টের সঙ্গে সরি ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টকে যদি আমরা নিই তাহলে ib প্লাস id, সেখান থেকে যদি i কমন নিই তাহলে কত হবে b প্লাস d। এটাকে একটা বড় হাতের নাম, আমি নতুন করে নাম দিচ্ছি এটাকে a, আর আমি এটাকে নাম দিলাম ক্যাপিটাল B, তাহলে a প্লাস কত ib। তাহলে দেখো যেটা পেলাম সেটাও দেখো একটা কমপ্লেক্স নাম্বার ফর্মেই পেয়েছি আমরা, মানে দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। সেই জন্য বলা হয় যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারে যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, ভাগের ক্ষেত্রে যদি সেটা নন জিরো হতে হয়। ঠিক আছে, এটাকে নিচে থাকে, তো দুটো সেই জন্য বলা হয় যেটা যে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল বিয়োগফল বা গুণফল বা ভাগফল সর্বদা একটি কি হয়ে যায় না, তারা সর্বদা একটি কি হয়ে যায় না, সেটাও কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমি প্রথমে ইংরেজিতে বললাম যে অ্যাডিশন অর সাবট্রাকশন অর মাল্টিপ্লিকেশন অর ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, বইয়ে প্রুফ গুলো আছে, দেখে নেবে, করতে পারবে খুব সহজেই। এবার আমরা কিছু কিছু প্রপার্টি পড়বো ধর্ম, তার মধ্যে এক নম্বরে আছে, ধরো আমি একটা লিখলাম x প্লাস iy সমান 0। x প্লাস iy সমান যদি 0 হয় সেখান থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয় দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 0 অর y ইকুয়াল টু 0। কি করে? খুব সহজ, ধরো আমি x প্লাস iy সমান 0, তো আমি 0টাকে লিখতেই পারি এরকম করে 0 প্লাস i ইনটু 0। ঠিক আছে, এটা 0 কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এখন উভয় পক্ষ আমি যদি তুলনা করি তাহলে তুলনা করে বলতে পারো x সমান কত, মানে এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে তোমার জটিল রাশির সমতা বলা হয়, জটিল রাশির সমতা থেকে বলা যায়, উভয় পক্ষের সমতা থেকে x সমান 0 এন্ড অফ কোর্স কি y ইকুয়াল টু কত 0। এটা একটা প্রপার্টি। ঠিক আছে, অনেক সময় কাজে লাগে, একটু দেখে নেবে। সেকেন্ডলি বলছে 2 নম্বর প্রপার্টি, যে x প্লাস iy ইজ ইকুয়াল টু যদি p প্লাস iq হয় সেখান থেকে বলা যায় x সমান p আর y সমান কত q। এটাও প্রমাণ করে দেখানো যায়। তো এটা প্রমাণ করতে গেলে দেখো আমাকে ঘুরিয়ে করতে হবে, প্রথমে আমি প্লাস p টাকে অর্থাৎ রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টটাকে নিচ্ছি, তাহলে কত হবে x মাইনাস p, আর এটাকে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, ওইদিকে পাঠিয়ে দিলে কত হবে মাইনাস iy প্লাস iq implies that x minus p, এখান থেকে মাইনাস i কমন নিলাম, মাইনাস i কমন নিলে কত হবে y মাইনাস q, y মাইনাস q উভয় পক্ষ বর্গ করো, তাহলে বর্গ করলে হবে x মাইনাস p তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এদিকে স্কয়ার করলে কত হবে এখানটা i স্কয়ার ইনটু y মাইনাস q। হ্যাঁ, একটা জিনিস একদম শুরুতে আমার বলা হয়নি, মানে বলেছিলাম যে i ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কত মাইনাস 1, কারণ i এর কিন্তু যে কোনো অখণ্ড ঘাত আমরা বের করতে পারি, i এর যে কোনো অখণ্ড ঘাতের মান আমরা বার করতে পারি। অর্থাৎ ধর আমি যদি এখান থেকে i স্কয়ার বলি তাহলে i স্কয়ার কত হবে, এটা স্কয়ার করলে মাইনাস 1, যদি আমি i এর কিউব করি দেখবি সেটা হয়ে যাবে মাইনাস i, যদি আমি i টু দি পাওয়ার 4 করি সেটা দেখবি প্লাস 1 হয়ে যাবে। এইরকম করে i এর যে কোনো পাওয়ার, সেটা 100 200 1 লক্ষ 2 লক্ষ যে কোনো পাওয়ার কিন্তু আমরা বার করতে পারি। ঠিক আছে, যাই হোক এখানে i স্কয়ারের জায়গায় কত বসবে মাইনাস বসবে, তাহলে কত দাঁড়াচ্ছে x মাইনাস p তার হোল স্কয়ার, যদি মাইনাস হয় তাহলে মাইনাস y ইনটু q প্লাস
y মাইনাস কিউ তার হোল স্কয়ার, এটা এদিকে চলে গেলে কত যাবে প্লাস হয়ে যাবে, প্লাস y মাইনাস কিউ তার হোল স্কয়ার, ওদিকে কি পড়ে থাকবে 0। এখন দেখো দুটি সংখ্যার বর্গের সমষ্টি, অবশ্যই তারা বাস্তব সংখ্যা, এখানে দেখো কোনো আর জটিলের কোনো ছোঁয়া নেই, i মানে নেই, i নেই মানে কোনো জটিলের ছোঁয়া নেই এখানে। তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, আমরা বহুবার জেনে এসেছি আগে, তারা প্রত্যেকে কি পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এখান থেকে বলতেই পারি যে x মাইনাস p সমান 0 and also y minus q is equal to 0, that means x equal to p and y equal to q. Okay, so if x plus iy is equal to p plus iq, then we can say that x equal to p and y equal to q. This is another property of a complex number. আবার যে কোনো কমপ্লেক্স নাম্বার সেই আমরা আগে যেগুলো পড়ে এসেছি, একদমই সেই ক্লাস 6 7 থেকেই পড়ে আসছি, যে বিনিময় নিয়ম, বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে, বা আমাদের সংযোগ নিয়ম পড়ে আসছি, যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে পড়ে এসেছি, সেটা ঠিক আমাদের জটিল রাশির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হয়। অর্থাৎ ধরো যে কোনো দুটো জটিল রাশি যদি আমি নিই z1 আর z2, ঠিক আছে, যদি আমি নিই, বা ধরো আরেকটা নিলাম z3, তো সেখান থেকে তাদের কমিউটেটিভ ল বা বিনিময় নিয়মটা কি হবে, যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে পড়েছিলাম a প্লাস b মানেই কি b প্লাস a, আবার a b মানেই কত b a, এখানেও ঠিক তেমন। তাহলে z1 প্লাস z2 সমান যেটা হয়ে যায় z2 প্লাস z1 হয়ে যায়, এটা আমাদের যোগের অ্যাডিশন রুল, এই মানে আমাদের যোগের কমিউটেটিভ রুল। আবার গুণের ক্ষেত্রে হয় z1 z2 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় z2 z1। একইভাবে সংযোগের ক্ষেত্রেও হয়, অর্থাৎ z1 প্লাস z2 প্লাস z3, ধর আমি শেষ দুটোকে ব্র্যাকেট দিলাম বা প্রথম দুটোকে যদি ব্র্যাকেট দিই z1 প্লাস z2 প্লাস z3, অর্থটা কিন্তু একই থাকে, কোনো অসুবিধা নেই। আবার সেটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির ক্ষেত্রে বা বিনিময়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেটা আমাদের z1 ইনটু যদি z2 প্লাস z3 হয়, তাহলে গুণ করলে কি হয়ে যায় z1 z2 প্লাস z1 z3। দ্যাট মিন্স anything complex number or two complex number obey the commutative law and associative law and distributive law also in complex field, ঠিক আছে, কমপ্লেক্সের ক্ষেত্রে তারা এটা মেনে চলে। ঠিক আছে, মোটামুটি আমাদের সবই হয়েছে। শেষ যে দুটো টপিক বলবো, শেষ দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে যে কোনো জটিল রাশির ঘনমূল নির্ণয় আর তার বর্গমূল নির্ণয়, লাস্ট টপিক আমাদের। দেখো ধরো যে কোনো একটা জটিল রাশি আছে, যে z is equal to যে কোনো একটা জটিল রাশি আছে, সাপোজ z is equal to আমি নাম দিলাম a plus ib। আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে রুট z বার করতে হবে, রুট z দ্যাট ইজ রুট ওভার অফ a plus ib, এই মানটা আমাদেরকে বার করতে হবে, যে এইটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমি ধরে নিলাম যে রুট ওভার অফ a plus ib is equal to রুট ওভার অফ কত হবে, সরি রুট ওভার অফ কেন, হ্যাঁ তার আগে বলি যে কোনো একটা জটিল রাশি যদি z হয় তখন তার বর্গমূলটাও কিন্তু একটা অবশ্যই জটিল রাশি হবে। ঠিক আছে, তো সেটা আমি ধরে নিলাম হবে x plus iy। ওকে, ধরে নিলাম যে বর্গমূলের মানটা হবে এখানে। তাহলে আমাদের এখন কি কাজ হবে, x এর মান বার করা আর y এর মান বার করা, x এর মান আর y এর মান বার করা আমাদের কাজ হবে। এখন সেটা বার করতে গেলে আমরা উভয় পক্ষ বর্গ করব। ঠিক আছে, উভয় পক্ষ বর্গ করলে লিখতে হবে a plus ib is equal to লিখতে হবে x plus iy তার হোল স্কয়ার, এটা a plus b তার হোল স্কয়ার সূত্র করলে কত হবে x স্কয়ার plus 2x into iy plus iy তার হোল স্কয়ার সমান x এর স্কয়ার plus 2i xy প্লাস দেখো এখানে একটা i স্কয়ার আসবে, একটু আগে পড়ে এলাম i স্কয়ার মানে কত হয় মাইনাস হয়ে যায়, মাইনাস 1। তাহলে এটা হবে, এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস y স্কয়ার। এটাকে 3 করে, তাহলে এটাও দেখো এটাও রিয়েল পার্ট আর এটাও রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্টগুলোকে পাশাপাশি রেখো। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i ইনটু লিখতে পারি 2xy। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যদি আমরা তুলনা করি, দেখো এই পক্ষ মানে এই পক্ষের মানে দুটো জটিল রাশির সমতা থেকে পাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a, আর ওখান থেকে বলতে পারবো 2xy ইজ ইকুয়াল টু কত b। ঠিক আছে, 2xy ইজ ইকুয়াল টু কত b। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা তাহলে এই একটা পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a। এখন এখান থেকে আমরা বার করব x স্কয়ার, দেখো আমি এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে এটা কি a মনে করো এটাকে b মনে করো, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান আমি বলতে পারি
a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস কত 4ab দ্যাট ইজ 4x স্কয়ার y স্কয়ার। তো এটার মান কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার মান কত? a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি কত 2xy তার হোল স্কয়ার। তো 2xy মানে কত b, তাহলে বলতে পারি কত b স্কয়ার। তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার সমান কত পেলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? দিকে একটা রুট চাপবে, এটাকে আমি এইভাবে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে দিবার রুট না দিয়ে হাফ দিলাম। এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, কারণ x y দুজনেই বাস্তব, x y দুজনেই বাস্তব, তাই তাদের বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু কোনো কমপ্লেক্সের ছোঁয়া নেই এখানে। ঠিক আছে, এখানে পজিটিভই হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান পেলাম আমরা এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আর এখানে পেয়েছিলাম কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই দুটোকে যদি সমাধান করো, সমাধান করলে দেখো ওখান থেকে x এর মান পাবো আর y এর মান পাবো। যদি ওখানে দুটো কেস আসবে, আবার দুটো কেস আশা করছি দেখলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে x আর y এর মান যখনই বেরিয়ে যাবে তখন এখানে বসিয়ে দিলে দেখবে এর একটা রিপ্রেজেন্টেশন আসবে, যেটাই হয়ে যাবে কিনা এই প্রদত্ত জটিল রাশিটির একটি বর্গমূলের মান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আজকে আমি ঘনমূল পাঠটা বলবো না, কারণ ওটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একসঙ্গে আমি এতটা বলবো না, আমি পরের দিন ঘনমূল পাঠটা বলে সরাসরি অঙ্কে চলে যাবো। তো তোমরা আমি যা যা পড়ালাম সেইগুলো আগে ভালো করে পড়বে, প্রত্যেকটা বিষয়বস্তু বুঝতে চেষ্টা করবে তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন সহ, সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলো অবশ্যই আগে দেখো। আমি নেক্সট দিন ঘনমূল বা তার ওই ওমেগা কিউবের ব্যাপার কিছু একটা আছে, কিছু আছে ওখানে, আমি ওই ঘনমূলের ব্যাপারটা, একের ঘনমূল এই টপিকটা শুধু বাদ দিয়ে বাকি সবটা করে নাও, উদাহরণ অঙ্কগুলো দেখো। আমি পরের দিন ওই টপিকটা সব সরাসরি অঙ্কে চলে যাবো। ওকে, আজ এখানে পর্যন্ত।